সুপ্রিয় দর্শক, প্রবাস সংযোগে আপনাদের সকলকে স্বাগত। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের জীবন, তাদের কাহিনী এবং সুখ দুঃখের গল্প নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে, যা প্রতি শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হবে খবর সংযোগের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমাদের সঙ্গে আছেন জার্মানি প্রবাসী ইসরাত নিশাত। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রবাস সংযোগের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপু, আপনি ধন্যবাদ। জার্মানিতে কতদিন ধরে আছেন এবং কবে গিয়েছিলেন? আচ্ছা, আমি এখন প্রায় ২.৫ বছর হলো জার্মানিতে আছি। আমি দুই ঠিক করোনার পরপরই ২০২১ সালের ডিসেম্বরে প্রথম আসি। সো এখন এক্সাক্টলি আই থিংক ২.৫ বছরের মতো হয়েছে। ২.৫ বছরের মতো হয়েছে। আপু, আপনি জার্মানির কোন শহরে অবস্থান করছেন? আচ্ছা, এই মুহূর্তে আমি আমার চাকরির জন্য বার্লিনে আছি, জার্মানির রাজধানী। জার্মানির রাজধানী বার্লিন। জি, আপনি বার্লিনে অবস্থান করছেন। প্রথম যখন আপনি জার্মানিতে গিয়েছেন, তখন কি আপনি বার্লিনে গিয়েছিলেন? না, আসলে আমার যে ইউনিভার্সিটিতে আমি এসেছিলাম সেটা একটা ছোট শহর। স্টুটগার্ট যে শহরটা, তার পাশে একটা খুবই ছোট গ্রামের মতো জায়গা, সেখানে আমার ইউনিভার্সিটি ছিল। তো সেখানেই আমি আমার পড়াশোনা শেষ করে পরবর্তীতে ইন্টার্নশিপ এবং জব নিয়ে বার্লিনে মুভ করি। আচ্ছা। বাংলাদেশে আপনি যখন ছিলেন, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে কি জার্মানিতে চলে গিয়েছিলেন, নাকি গ্রাজুয়েশনের সময়ে চলে গিয়েছিলেন? না, আসলে আমি আমি গ্রাজুয়েশন শেষ করি 2018-তে। তারপর প্রায় ২ বছর আমি আসলে দেশেই একটা প্রাইভেট ফার্মে জব করেছি। তারপর মাস্টার্স এর জন্য জার্মানিতে আসা। আচ্ছা। আপু বলছিলেন প্রাইভেট ফার্মে জব করেছিলেন। আপনি আসলে কোন সেক্টর থেকে বিলং করেন, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আচ্ছা, বাংলাদেশের কোন ভার্সিটি থেকে আপনি পড়াশোনা করে গিয়েছেন? আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। আচ্ছা। আপু, আপনার কাছে এই পয়েন্টে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, আমরা যতটা জানি যে জার্মানিতে ভিসা প্রসেসিং হচ্ছে প্রচন্ড দীর্ঘ। সেখান থেকে আপনি জার্মানিতে যাওয়ার জন্য যে পূর্ব প্রস্তুতি হিসেবে বাংলাদেশে থেকে যে প্রস্তুতির বিষয়টা, সেটা কবে থেকে গ্রহণ করেছেন এবং আপনার যাওয়ার এই প্রসেসিং এ কতদিন সময় লেগেছিল, এবং এই বিষয়ে যদি বিস্তারিত আমাদের সাথে আপনার এই অভিজ্ঞতাটা শেয়ার করতেন। জি, আচ্ছা। এই ব্যাপারে যেটা আসলে করোনার আগে এই সমস্যাটা ছিল না। এটা আসলে শুরু হয় করোনার পর থেকে। তো আমি আসলে যে করোনা লকডাউন বা করোনা যখন দেশে একটু হালকা হতে চলছে, তখন আসলে আমি ফার্স্ট এপ্লাই করি। তবে এখানে একটা যেটা আমার দিক থেকে একটা ভুল ছিল, সেটা হচ্ছে আমি সবসময় মানে জার্মানিতে আসতে চেয়েছি সবকিছু, কিন্তু ওই ঠিক ওই সময়টাতে আমার এই যে ভিসা ইস্যু নিয়ে যে লেন্দি একটা প্রসেস চলছে, এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি আসলে আহ প্রথমে ভার্সিটিতে অ্যাপ্লাই করি। দেন আমি যখন ডিসেম্বরে আমি অফার লেটার পাই, তখন আমি ভিসা অ্যাপ্লাই করতে যেয়ে দেখি যে আসলে ১ বছরের ওয়েটিং পিরিয়ড, মানে আমার জন্য ওই সময় ১ বছর ওয়েটিং পিরিয়ড ছিল। এবং পরবর্তীতে আসলে যেটা হয়েছে যে ওই মুহূর্তে করোনার জন্য আমার ইউনিভার্সিটিও অনলাইনে হেল্প হচ্ছিল। অনেক ইউনিভার্সিটি তখন আসলে ফিজিক্যাল থেকে অনলাইনে মুভ করে গিয়েছে। তো আমি আসলে সেই আম, ঠিক ২০২০-এর ডিসেম্বরে আমি ৩ তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এবং ঠিক ১ বছর পর ২০২১-এর ডিসেম্বরে আমি আসলে জার্মানিতে আসতে পেরেছি। বাট এই মুহূর্তে আসলে আমি যেটা আমার যতদূর জানি, ওই অবস্থা আরো খারাপ হয়ে আই থিংক এখন ওয়েটিং পিরিয়ড অলমোস্ট ২ বছর। তো আমার ক্ষেত্রে আসলে জিনিসটা এটা ছিল। আচ্ছা। আম,
আপু, বিদেশ যাত্রার ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক ধরনের স্বপ্ন দেখে। বিদেশ যাত্রার ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য মানুষ জার্মানিকে অনেক বেশি পছন্দ করে। আপনি আসলে কোন দিকটাকে মাথায় রেখে জার্মানিকে আপনার উচ্চশিক্ষার জন্য বেছে নিয়েছিলেন? আচ্ছা, আসলে আম, হ্যাঁ, প্রথমে যেমন আম, আমার আসলে অনেক আগে থেকেই আহ, একটা ইচ্ছা ছিল ইউরোপের দিকে আসা, এবং আম, ইউরোপের শিক্ষা ব্যবস্থা বা আর্কিটেকচারের জন্য যেই দেশগুলো আছে সেই দিক থেকে জার্মানির একটা অনেক বড় সুবিধা, যেটা আমরা সবাই জানি যে মোস্ট অফ দা পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে টিউশন ফি নেই কোনো। আর আম, বাকি যে ইউনিভার্সিটি কিছু জায়গায় আছে যেটা টিউশন ফি দিতে হলো, সেটা আসলে আমাদের দেশের হিসাব অনুযায়ী বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি গুলার তুলনায় বেশ নগণ্য, মানে অ্যাফোর্ডেবল। এবং ওভারঅল লাইভলিহুড কস্ট এবং সবকিছু মিলিয়ে, এবং শিক্ষা ব্যবস্থা অবশ্যই বেশ ভালো। তো এই সবকিছু মিলিয়ে আসলে আমার প্রেফারেন্সটা ছিল জার্মানি। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থীরা জার্মানিতে যেতে চায়, প্রাথমিক অবস্থায় যাওয়ার পরবর্তী সময়ে আপনি কি রাজধানী অর্থাৎ বার্লিনকে প্রেফার করছেন, নাকি তাদের শহর থেকে দূরবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে যাওয়াটাকে আপনি বেশি সুবিধাজনক বলে মনে করেন শিক্ষার্থীদের জন্য? আসলে এই প্রেফারেন্সের ব্যাপারটা আমার মনে হয় যে বার্লিনই সবকিছুর জন্য ভালো, ব্যাপারটা এরকম কিছু না। আসলে ফার্স্ট অফ অল, কে কোন পেশা বা কোন সেক্টরে আছে সেটা একটা বড় ব্যাপার। কারণ আমি বলবো না যে বার্লিনেই আপনি সব পেশার জন্য খুব ভালো জায়গা। ইটস নট লাইক দ্যাট। এখানে আসলে কেউ যদি আইটি থেকে আসে, বা কেউ হয়তো মানে কমার্স বা ফিনান্সিয়াল বা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। সো এটার জন্য আসলে আমার মনে হয় যে সেক্টরটা সবার আগে খুব ভালো আর কি একটা ভূমিকা পালন করে। এবং পরবর্তীতে যেটা আসে যে বড় শহরগুলোতে যেমন থাকার সুবিধা অসুবিধা দুইটাই আছে, যে অফকোর্স বার্লিন বা মিউনিক হামবুর্গের মতো যে বড় শহরগুলো, সেখানে আপনার লাইভলিহুড কস্টটা অনেক বেশি। আপনার আহ সেই ক্ষেত্রে সেই তুলনায় আপনি যখন একটু ছোট শহরগুলোতে আছেন, তখন সেখানে আসলে খরচগুলো অনেকগুলো কম। সো আসলে আহ জিনিসটা এভাবে আমি বলতে পারবো না যে হ্যাঁ আপনার বার্লিনে আসা উচিত বা এরকম। তো আসলে একটা উম, যিনি আসতে চাচ্ছেন তার পেশা, প্রেফারেন্স, জব সবকিছু মিলিয়ে আসলে ব্যাপারটা আমার মনে হয় যে নির্ভর করে। এবং যে ইউনিভার্সিটি গুলো, এগুলো আসলে সব বিভিন্ন শহরে আহ, ছড়িয়ে আছে। এটা আসলে কোনো একটা শহরেই নির্দিষ্ট না। এবং কিছু কিছু দিকে যেমন আম, আপনার আর্কিটেকচারাল মানে আমি যেহেতু আর্কিটেকচার থেকে আহ, আহ, পড়েছি, তো আমার যেমন ইউনিভার্সিটি গুলো আমি আসলে সব শহরে পাবো না। কয়েকটা শহরেই আর্কিটেকচার স্কুল গুলো আছে যেখানে ইংরেজিতে আমি মাস্টার্স করতে পারছি। তো এরকম আসলে অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর এখানে রয়েছে। আচ্ছা আপু, আম, আপনার আপনার কথা ধরেই আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলেছেন প্রাথমিক অবস্থায় এটা আসলে ভ্যারি করে আপনার পড়াশোনা থেকে শুরু করে আপনার যে সাবজেক্ট থেকে শুরু করে বা ফিল্ডের জায়গা থেকে আপনি বলছিলেন ভ্যারি করে। সেক্ষেত্রে বেসিক যে লিভিং কস্ট থেকে শুরু করে থাকার খাওয়ার যে ব্যবস্থা বা জব সিকিউরিটি, এই জায়গাটা নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জার্মানির বর্তমান অবস্থা সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন। আচ্ছা, হ্যাঁ, যেটা প্রথমে আমি হয়তো বলতে পারি যেটা হচ্ছে লাইভলিহুড কস্ট, যেটা এখন অফকোর্স আমরা জানি যে মুদ্রাস্ফীতি এবং ওভারঅল অর্থনৈতিক পুরা বিশ্বে যে অবস্থা চলতেছে, তার জন্য হচ্ছে আপনার আম, এখন একটা স্টুডেন্ট যখন এখানে আসে তার অবশ্যই একটা অ্যাকাউন্ট, ব্লক অ্যাকাউন্ট করে আসতে হয়, যেটা আমরা জানি যে 1 বছরের লাইভলিহুড কস্টটা দেখিয়ে তারপর আসতে হয়। তো সেই টাকাটা এখন আমার জানা মতে অ্যারাউন্ড 935 ইউরো পার মান্থ অ্যারাউন্ড, এবং যেটা বাৎসরিক আপনার প্রায় 11,000 ইউরোর উপরে পড়ে। তো সেই হিসেবে যখন আপনি আসলে একটা ছোট শহরে থাকছেন, সেই 935 ইউরোর মধ্যে আমার
মতে আসলে এটা খুব ভালোভাবে ম্যানেজ করা সম্ভব। কিন্তু যখনই আপনি একটু হয়তো বড় শহরে চলে যাচ্ছেন, যেমন আমি বার্লিনের এক্সাম্পলই দিতে পারি। এখানে আসলে এটা খুবই কঠিন হয়ে যাবে, কারণ এখানে আসলে বার্লিন বা বড় শহরগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হাউজিং। সেই হাউজিং এ আসলে দেখা যাচ্ছে যে একটা বড় কস্ট চলে যায়, যেখানে ছোট শহরগুলোতে আমি আসলে এখানে একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্ট যেই টাকায় পাচ্ছি, সেই তার চেয়েও আসলে কম টাকায় আমি ছোট শহরে হয়তো একটা হোল অ্যাপার্টমেন্ট পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আম, যে সরকার থেকে নির্ধারণ করে দেওয়া 935 ইউরো, সেটাই আসলে ছোট শহরগুলো হলে খুব ভালোভাবেই সম্ভব, কিন্তু বড় শহরগুলোতে আই থিংক ইটস এ বিট টাইট। আম, জার্মানিতে যেতে হলে স্টুডেন্টদের যে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হয়, সেই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি কত? আচ্ছা, সেই অ্যামাউন্টটা আই থিংক ইটস 11,208 ইউরো, যেটা হচ্ছে 934 ইউরোকে 12 মাস হিসাব করলে যেটা হয়। এবং এটা অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় আমার মনে হয় 14-15 লাখ টাকার মতো হয়। এবং এটা কিন্তু আসলে স্টেটমেন্ট দেখাতে হয় এরকম না, টাকাটা আসলে আপনার ভিসা ইন্টারভিউতে ফেস করার আগেই টাকাটা ব্যাংকে পাঠিয়ে, যে কারণে আমরা বলি ব্লক অ্যাকাউন্ট, সেই টাকাটা ওখানে জমা করে সেই জিনিসটা স্টেটমেন্টটা দেখাতে হয়। এবং পরবর্তীতে আপনি এখানে আসার পর আসলে প্রতি মাসে ওই টাকাটা আপনি ফেরত পাচ্ছেন। মানে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে 1 বছরের যে আহ, খরচ বা ব্যাংক স্টেটমেন্টের যেটাকে আপনি বলছেন ব্লক অ্যাকাউন্ট, সেখানে সেই টাকাটা আপনাকে রেখে দিতে হচ্ছে আগামী 1 বছরের জন্য, তাই তো? জি, জি। আচ্ছা, আপু আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, আম, জার্মানিতে বিশ্ববিদ্যালয়ে পছন্দ করার ক্ষেত্রে এবং কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, এবং পাবলিক ভার্সিটি এবং প্রাইভেট ভার্সিটির পার্থক্যের জায়গা, শিক্ষাগত এবং অর্থনৈতিক দিক থেকে যে পার্থক্যের জায়গাটা, সেটা নিয়ে যদি বলবেন। এবং পড়াশোনার পাশাপাশি চাকরির ক্ষেত্রগুলো থেকে পার্ট টাইম জব বা ফুল টাইম জব, দুটো করার যে রেশিও, মানে পার্ট টাইম যখন আমার বিশ্ববিদ্যালয় খোলা থাকছে তখন আমি পার্ট টাইম জবের সাথে সাথে ফুল টাইম জবটা কি করতে পারছি কিনা, বা যখন আমার ভ্যাকেশন চলছে তখন বিষয়টা আসলে কি দৃশ্যর, মানে কি তখনকার দৃশ্যটা আসলে কিরকম থাকে? আচ্ছা, জি, শুরুতেই বিশ্ববিদ্যালয় সিলেক্ট করার ব্যাপারে আমার মনে হয় যে সবার আগে অবশ্যই কে কোন ফিল্ডে আছেন এবং কোন বিষয়ে পড়তে যাচ্ছেন, এটা তো ইম্পর্টেন্ট অনেক বেশি। তারপর সেই অনুযায়ী ওয়েব মানে আমাদের এখানে তো আমরা যেটা জানি যে দাদ ওয়েবসাইট যেমন আছে, সেখানে আপনি ভার্সিটি বের করতে পারবেন, সেই ব্যাপারগুলো আছে। তো আমার মনে হয় যে প্রথমেই ব্যাপারটা আসা উচিত যে কে কোন বিষয়ে পড়তে চাচ্ছে, কারণ অনেকেই আছে যে আম, বিশ্ববিদ্যালয় চুজ করে তারপর হয়তো সেই অনুযায়ী যে আসেন। কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় যে আমি আসলে কোন বিষয়ে পড়তে চাচ্ছি, সেটা জন্য সেই অনুযায়ী কোন কোন ভার্সিটিতে সেই বিষয়টা শেখানো হয় সেটা আসা। দেন যেটা আছে যে ব্যাচেলারে অনেক মানে ইংরেজিতে ব্যাচেলার করার স্কোপটা একটু খুব বেশি লিমিটেড। মোস্ট অফ দা ইউনিভার্সিটি আসলে জার্মানি যে ডয়েচ ল্যাঙ্গুয়েজে আসলে হয়। আর মাস্টার্স এর ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু আপনার স্পিয়ারটা আরেকটু বড়, তো ওই ক্ষেত্রে অবশ্যই যদি আমার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি না থাকে, আসলে ইংরেজিতেই আমি মাস্টার্স করতে চাই, সেটা একটা অনেক বড় ফ্যাক্টর। তখন হয়তো আগে দেখা যে কোন কোর্স গুলো আসলে ইংরেজিতে অফার করা হচ্ছে। এটা হচ্ছে আপনার আপনার প্রথম প্রশ্নের উত্তর। আম, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে আপনার চাকরির যে বাজার বা চাকরির স্কোপ এই সব কিছু। এখানে আসলে অ্যাগেইন এখন যেমন জার্মানিতে আমি যেটা বলবো যে আইটি সেক্টরে একটা বিশাল অনেক আহ, একটা বুমের মতো হয়েছে। সো এখানে আইটিতে প্রচুর চাহিদা, কারণ বর্তমানে আই থিঙ্ক জার্মানি আসলে ডিজিটালাইজেশন বা এই সেক্টরে তারা হচ্ছে গিয়ে অনেক বেশি ইমপ্রুভ করতে চাচ্ছে। কারণ তারা আমরা যতই উন্নত বিশ্ব হিসেবে জানি, কিন্তু জার্মানি আসলে সত্যিকার অর্থে যথেষ্টই অ্যানালগ, নট দ্যাট ডিজিটাল।
সো এই কারণে এই দেশে আসলে আইটি সেক্টরে একটা বিশাল চাহিদা রয়েছে, এবং পরবর্তীতে যেটা হচ্ছে যে আহ জার্মানিতে ওভারঅল ওদের জনসংখ্যা হচ্ছে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি, তো ওরা আসলে এই মোমেন্টে স্কিলড ওয়ার্কার, সেটা আসলে কিছু সেক্টর আছে যেমন হেলথ সেক্টর, তারপর আরো এরকম কিছু সেক্টর আছে যেখানে আসলে চাকরির একটা বিশাল বড় সুযোগ আছে। সেটা আসলে কেউ যদি আসতে চান সেটা একটু ডিটেইলে আহ খোঁজ করলে পাবে। তো কিন্তু যেটা আরেকটা উম, আমার মনে হয় যে একটু বড় আহ সমস্যাও বলতে পারেন, বা একটু আমাদের জন্য মাঝে মাঝে আহ যেটা একটু কষ্টকর হয়ে যায় সেটা হচ্ছে অবশ্যই ভাষা। ইউরোপিয়ান সব দেশগুলোতে আমরা জানি যে ইংরেজি না, তাদের নিজস্ব একটা ভাষা আছে, এবং জার্মানিতেও সেটা সেম। আপনার এখানে আসলে ভাষা ছাড়া চাকরি পাওয়াটা বেশ কঠিন। আমি বলবো না যে ইটস ইম্পসিবল, বাট একজন ফ্রেশার হিসেবে তারা আসলে সবসময় আম, ভাষা যে জানে তাকে বেশি প্রাধান্য দেয়। বাট ব্যাপারটা এরকম না যে বাংলাদেশ থেকে এত স্টুডেন্ট এসেছে তারা চাকরি ছাড়া বসে আছে। মোস্ট অফ দা মানুষ আসলে চাকরি পেয়ে যাচ্ছে, এবং এটা আসলে সম্ভব। কেউ যদি লেগে থাকে এবং সিরিয়াসলি ভাষার প্রতি কিছুটা সময় ব্যয় করে তাহলে আসলে এটা কম্পিটেন্সিটা আনা সম্ভব। এবং সেই ক্ষেত্রে যখন আমার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সিটা অনেক ভালো হয়ে যাচ্ছে তখন আসলে আমার জন্য চাকরির যে অপরচুনিটি ব্যাপারটা আরো বেশি আর কি আম, আরো বেশি হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। সো অনেকেই জাস্ট ভাষার জন্য আমার মনে হয় বেশ অনেকটা হার্ডশিপ আসলে ফেস করে, বাট এই ভাষার ব্যাপারটাই আমার মনে হয় যে জার্মানিতে একটু বেশ কঠিন একটা ব্যাপার। আর তবে আরেকটা যেটা জিনিস যে জার্মানিতে আমার মনে হয় সবাই এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা বেশ প্রমোট করে অথবা জানে। তো এটার একটা ইয়ে আছে যে আপনার বাৎসরিক যে বেশ কিছু সুযোগ সুবিধা আছে কর্মজীবনের, যে আপনার বাৎসরিক ছুটি, তারপর হচ্ছে পেনশন এবং অন্য ব্যাপারগুলো। তো এবং আমাদের বাংলাদেশে যেমন কিছু ব্যাপার আছে যে আমরা উইকেন্ডে কাজ করতেছি, বা ওভারঅল একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা যে যত বেশি আমরা কাজ করতে পারি তত হয়তো ভালো, ছুটি কম নিয়ে। কিন্তু সেই দিক থেকে জার্মানিতে এই ব্যাপারটা একটু আসে যে যেমন সামারের সময় সবাই বেশ লম্বা ছুটি নিয়ে যাচ্ছে। আম, এবং আপনার আই উড সে লাইক ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এখানে বেশ আহ, ভালো। It's মানে স্টিল ইটস নট দ্য আলটিমেট বেস্ট প্লেস, আই উড সে। আই থিঙ্ক সব দেশেই কোনো মানে আমার কিছু ভালো এবং খারাপ দুই দিকই আছে। ভাষা নিয়ে বলছিলেন আপু, ভাষার কথা বলছিলেন যে ভাষাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আপনাকে এখান থেকেই তাহলে প্রশ্নটা করি, সেটা হচ্ছে আচ্ছা ঠিকঠাক ওকে। ইউরোপীয় কান্ট্রিগুলোতে যেহেতু তাদের দেশের ভাষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, জার্মানির ক্ষেত্রে কি আপনি বলবেন যারা জার্মানি যেতে চাচ্ছেন তারা কি বাংলাদেশ থেকে জার্মানি ভাষাকে অনেক বেশি আত্মস্থ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, নাকি সেখানে গিয়ে শেখার একটা জায়গা সৃষ্টি হয়? এই বিষয়ে আপনি আপু কি বলবেন? আচ্ছা, এটা অবশ্যই আমি রেকমেন্ড, মানে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমার রেকমেন্ডেশন হচ্ছে যে অবশ্যই দেশ থেকে ভাষাটা শিখে আসা। কারণ এবং এখানে আরেকটা ব্যাপার আছে যে যেহেতু এখন অলরেডি 2 বছর ওয়েটিং পিরিয়ড আছে ভিসার জন্য, তো কেউ যদি আসলে মনস্থির করে থাকে যে সে আসলে জার্মানি আসতে চায়, এটা অবশ্যই অনেক ভালো যে দেশ থেকেই শিখে আসা, মানে অ্যাটলিস্ট খুব বেসিক ভাবে আসা। কারণ আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি এখানে এসে শিখেছি, এবং এখানে আসার পর অফকোর্স আপনার আহ, আপনি বাধ্য শিখার জন্য, তো আপনাকে অনেক এফোর্ট দিতে হয়, এবং এটা সম্ভব যেটা আমি এখানে এসে শিখছি এখনো। কিন্তু যেটা হয় যে এখানে আসার পর সবকিছু মেনটেন করে তারপর ভাষার জন্য এক্সট্রা এফোর্ট দেয়া, তখন ইটস পসিবল, বাট এট দ্য সেম টাইম এটা আসলে অনেক কষ্টকর হয়ে থাকে। তো কারো যদি সেই অপরচুনিটিটা থাকে যে দেশ থেকে আমি শিখে আসতে পারতেছি, সেটা আমার মতে করা উচিত। কারণ জার্মানিতে যদি আমি আমার ভবিষ্যৎ
মানে পরিকল্পনা আমার জার্মানি হয়ে থাকে, তাহলে আমার আজকে হোক কালকে হোক ভাষাটা আমার শিখতেই হবে। আমি যত আগে জিনিসটা শেষ করে ফেলবো সেটা আমার জন্য আসলে আরো সুবিধা। তো এ কারণে আমার মনে হয় যে সুযোগ থাকলে অবশ্যই দেশ থেকে শিখে আসা উচিত। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। sorry, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে জার্মানিতে পিআর পাওয়ার ক্ষেত্রে সাবজেক্ট চুজ করাটা কতটা বেশি, কতটা গুরুত্ব বহন করে, এবং আহ, কোন কোন মানে অনেক দেশে দেখা যায় যে সাবজেক্টকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় পিআর পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে পিআর পাওয়ার প্রসেসটা জার্মানিতে অ্যাকচুয়ালি কি, এবং সেক্ষেত্রে সাবজেক্টটা অ্যাকচুয়ালি কতটুকু গুরুত্ব বহন করে? আচ্ছা, জার্মানিতে পিআর এর ক্ষেত্রে আসলে সাবজেক্টের এরকম কোনো ব্যাপার নেই। এটা আসলে সবার জন্যই সমান। আপনার আর আম, যেটা হয় যে স্টুডেন্ট থাকার পর এরপর আপনি 2 বছর ওয়ার্ক ভিসাতে চাকরি করার পর পিআর এর জন্য এলিজিবল, মানে আপনি তখন পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাট অবশ্যই আপনার বি1 সার্টিফিকেট থাকতে হবে। দ্যাটস লিগ্যাল। বি1 সার্টিফিকেট, আই মিন ইন জার্মান ল্যাঙ্গুয়েজ বি1 সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি হচ্ছে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন সেটা হচ্ছে আপনার লিগ্যাল ল, সেটা হয়তো সিটি ওয়াইজ সামটাইমস ভ্যারি করে যে আপনার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি ওই লেভেলের না হলেও আপনি পিআর পেয়ে যেতে পারেন। আর হচ্ছে রিসেন্টলি যেটা আরেকটা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে যে ন্যাচারালাইজেশন, সেটা সেই লটা বেশ অনেকটা রিফর্ম হয়েছে, এবং যেহেতু জার্মানি এই মুহূর্তে প্রচুর ইমিগ্রেন্টদের তারা আনতে চাচ্ছে ওভারঅল, তো তারা এই যে ইমিগ্রেশন ল এই জিনিসগুলোতে বেশ অনেক কিছুই করেছে যেটা আমাদের জন্য সুবিধা হয়েছে, যেটা যে আপনি জার্মানিতে 5 বছর থাকলে সে এবং উইথ বি1 লেভেল অফ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেটা আপনার স্টুডেন্ট থাকাকালীন প্লাস জব সবকিছু মিলিয়ে, ইভেন আপনি যদি 5 বছর ধরে স্টুডেন্টই ছিলেন, এরপরও আপনি 5 বছর পর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা পূর্ববর্তীতে 8 বছর ছিল। তো এই ব্যাপারগুলো আসলে এখন বেশ আমাদের জন্য বা যারা আমরা থাকতে চাই তাদের জন্য বেশ সুবিধা হয়েছে। আপু, বর্তমানে আমরা যে বৈশ্বিক ব্যাপার স্যাপার দেখছি, সেখান থেকে দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে অনেক দেশে লিভিং কস্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এবং ভিসা রেশিও থেকে শুরু করে মানে যারা বাইরের দেশ থেকে যাচ্ছে, অনেককে দেশ থেকে চলে যেতে বলা হচ্ছে যদি সেখানে তাদের পর্যাপ্ত লিগ্যাল বা স্কিলড যদি তারা না হচ্ছে। সেক্ষেত্রে কি জার্মানিতে কি বর্তমানে এই ধরনের কোনো অবস্থা, বা ভবিষ্যতে এরকম কোনো অবস্থার সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? যারা বর্তমানে আছে তাদের সেখানের বর্তমান অবস্থা, বা এবং যারা যাবে পরবর্তীতে তাদের উদ্দেশ্যে আপনি জার্মানির বর্তমান অবস্থা সম্পর্কে যদি একটু জানাতেন। আচ্ছা, অবশ্যই প্রথমে যেটা যে বৈশ্বিক অবস্থার কারণে দ্রব্যমূল্য, লাইভলিহুড কস্ট সবকিছুই আসলে যেটা আমি অলরেডি একবার বলেছি একটু আম, বেশি, সেটা একটা জিনিস। আর অপরদিকে যেটা হচ্ছে দেশ থেকে আপনার আম, কতদিন আমি থাকতে পারবো বা আমার ভবিষ্যৎ এখানে কতটা স্থায়ী, সেই ব্যাপারে আসলে জার্মানিতে আপনি পড়াশোনা শেষ করার পর লিগালি আপনি 18 মাসের একটা জব সিকিং ভিসা পাবেন। তো ওই 18 মাস আপনার হাতে থাকবে আপনার একটা চাকরি জোগাড় করার জন্য, এবং আপনি যদি একটা চাকরি পেয়ে যান তারপর আপনি আরো মোর পার্মানেন্ট রেসিডেন্সিতে চলে যেতে পারবেন। সো ইন দ্যাট কেস সাধারণত আসলে আমার জানা মতে আমি কাউকে দেখিনি যে এই 18 মাসের মধ্যে কেউ চাকরি পায়নি এবং তাকে দেশে ফেরত যেতে হয়েছে। মানে খুবই সাধারণভাবে সেই সমস্যাটা নেই যে আমি আমার দেশ মানে আমাকে এখান থেকে দেশে ফেরত চলে যেতে বলেছে। এবং বর্তমানে আরেকটা যেটা জার্মানি এই 1 জুলাই থেকে নতুন চান্স অপরচুনিটি কার্ড নামে একটা নতুন রেসিডেন্সি পারমিট তারা ইন্ট্রোডিউস করেছে, যেটা দিয়ে আসলে আপনি 1 বছর সময় পাবেন যে কোনো চাকরি খোঁজার জন্য, এবং এই সময়ের মাঝে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। তো আমার মতে আমি আসলে বলবো
অনেক বেশি কোনো আসলে ঝামেলা বা আম, না হলে আপনার এরকম কোনো সুযোগ নেই যে আপনাকে এখান থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা। আম, আপু, জার্মানির সব থেকে বড় সুবিধা এবং সব থেকে বড় অসুবিধা যদি আমাদেরকে জানাতেন। আচ্ছা, উম, প্রথমে অসুবিধাটাই বলি, তারপর সুবিধাটা বলি। আচ্ছা, জার্মানির প্রথম অসুবিধা যেটা আমি অবশ্যই বলবো যে ভাষা। এটা যেমন আম, এটা আসলে আম, এটা আসলে বোঝা যায় যে একটা দেশে আসলে মিশতে হলে কালচার এবং ওভারঅল জানার জন্য আসলে এই ভাষাটা অনেক বেশি জরুরি। যে কারণে প্রথম প্রথম আসার পর এই ভাষাটা নিয়ে আমার মনে হয় সবারই একটা বিশাল বড় আম, সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তো এটা একটা বেশ বড় মাথা ব্যথার মতো, বাট হ্যাঁ। অ্যান্ড সেকেন্ডলি, ব্যুরোক্রেসি। সত্যি কথা বলতে এই ভিসা সিচুয়েশনের মতো জার্মানিতে ওভারঅল প্রত্যেকটা স্টেট এখানে আসার পর ভিসা এক্সটেনশন করা বা বাসা পাওয়া এবং আরো বিভিন্ন ব্যুরোক্রেটিক প্রসেস সবকিছুই আসলে নট দ্যাট মাচ স্মুথ অলওয়েজ। এবং এটা আসলে আহ বেশ সময় নেয় প্রত্যেকটা স্টেপই। এটা আসলে সব সময় না, হয়তো অনেক ছোট শহরে জিনিসগুলো খুব দ্রুত হয়, কিন্তু ওভারঅল এটা আহ এটা মাঝে মাঝে একটু বেশ বিরক্তিকরই হয়ে যায়। তো এটা একটা। আরেকটা হচ্ছে উম আমি বলবো যে আহ, এই যে ডিজিটাল ব্যাপারটা, জার্মানির আসলে অনেক ব্যাপারই বেশ অ্যানালগ, যদিও তারা এখন ট্রাই করছে যে মোর ডিজিটালাইজ হওয়ার জন্য। যেমন এখানে আসার পর আপনার তারা এখনো মানে পোস্ট বক্স এখানে খুব বেশি পপুলার, কারণ তারা হচ্ছে চিঠিকে ইমেলের উপর প্রাধান্য দেয়। তো আপনি আসার পর থেকে অনেক 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 চিঠি আপনি পাবেন ডেইলি পোস্ট বক্সে। তো এই অ্যানালগ ডিজিটাল এই ব্যাপারগুলো, এবং তারা যেমন অনেক ক্ষেত্রে কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করে না, তো ক্যাশ এখনো অনেক জায়গায় বেশি প্রচলিত। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় একটু অসুবিধা, বাট নট দ্যাট গ্রেট, বাট কিছুটা। আর হচ্ছে সুবিধার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই যে সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, মানে আপনি এখানে থাকার পর এবং এখানে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা এই সব কিছু চিন্তা করলে আসলে বেশ সেফ। এবং আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় এবং স্টুডেন্ট পড়াশোনা শেষ করে চাকরি শুরু করার পরও আপনার সোশ্যাল সিকিউরিটি এই সব ব্যাপারগুলো আমার মনে হয় যে অনেক বেশি সিকিউর। তো হ্যাঁ। ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে আমরা সবাই জানি জার্মানিকে সবাই এক নম্বর অর্থাৎ টপ লিস্টেড একটা দেশ হিসেবে সবাই বিবেচনা করে। আপনি কি ইউরোপীয় কান্ট্রির যে সিনজেনভুক্ত যে দেশগুলো আছে, মানে আপু আপনি কি ভ্রমণ পিপাসু কিনা, মানে আপনি মানে জার্মানিকে যে বেছে নিয়েছেন এর পিছনে আপনার ব্যক্তিগত কারণগুলোকে যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, অবশ্যই জার্মানিতে আসার প্রথম রিজন হচ্ছে এখানে আহ, আসার জন্য পড়তে আসার কস্ট, লাইভলিহুড কস্ট, সেটা অনেক আহ, তুলনামূলকভাবে কম। যেটা হচ্ছে আপনার যেমন সুইডেন বা নরওয়ে এই দেশগুলোতেও আপনার ভালো ভালো ইউনিভার্সিটি আছে এবং তাদের পড়াশোনাও আসলে অনেক ভালো, কিন্তু সেই দেশগুলোতে আসলে তুলনামূলক এই যে কস্টের ব্যাপারগুলো সেটা আসলে অনেক বেশি। সো যেটা হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে চিন্তা করলে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে জার্মানি আসলে বেশ ভালো। বা ইটালি বা অন্য দেশগুলো যেমন আছে, সেখানেও ভালো ভালো ইউনিভার্সিটি আছে, কিন্তু আবার পরবর্তীতে চিন্তা করলে ওই দেশগুলোতে আমার চাকরি শেষ করে, অ্যাটলিস্ট আমার সেক্টরে পড়াশোনা শেষ করে চাকরি বা এই সুযোগ সুবিধা, ওভারঅল জব সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, ইনকাম, এভরিথিং ইজ নট দ্যাট গুড। সো সেই কারণে আমার জার্মানি প্রথম ইচ্ছা। এবং আহ, যেটা আছে যে ইউরোপিয়ান দেশগুলোতে আসলে আসলে আপনার সুযোগ থাকে যে সব অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোতে ঘুরতে যাওয়ার। এবং আমার আমি অবশ্যই ঘুরতে পছন্দ করি এখনো। অত আমার ইচ্ছা যে একদিন হয়তো হ্যাঁ সবগুলো ইউরোপিয়ান দেশগুলোই ঘুরে ফেলবো, কিন্তু এখনো সব ঘোরা হয়নি। বাট
এই সবকিছু মিলিয়ে আসলে জার্মানিতে আমার আশা। আচ্ছা আপু, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিভাগ থেকে পড়াশোনা করে আপনি সেখানে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন। আপু, জার্মানির স্থাপত্য আহ, বিষয়ের যে পড়াশোনা এবং বাংলাদেশের স্থাপত্য শিল্পের যে পড়াশোনার মান, এই গুণগত মানের দিক থেকে আপনি আসলে এই শিক্ষাগত যে পার্থক্য, এই জায়গাটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এবং আহ, আহ, স্থাপত্য শিল্পের যে মূল জায়গা, অর্থাৎ নগর পরিকল্পনা থেকে শুরু করে দেশের প্রত্যেকটা জায়গাকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা থেকে এই সাবজেক্টের উদ্দেশ্য, সেখান থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা বা যে কাজ করার যে জায়গাটা স্থাপত্য শিল্পের, সেখানে কোন কোন জায়গাটায় আসলে কাজ করলে উন্নয়নের মানে উন্নতির জায়গাটা আছে বলে আপনি মনে করেন, এবং জার্মানিতে এই বিষয়টাকে আসলে কিভাবে আহ, আহ, পড়াশোনার দিক থেকে তারা স্টুডেন্টদের প্রতি অনেক বেশি সহযোগিতাপূর্ণ মানে সহযোগিতাপূর্ণ আহ, সহযোগিতাপূর্ণ কিনা, মানে সহযোগী মনোভাব কিভাবে তারা রাখছেন বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমেই শিক্ষার মানের ব্যাপারে যদি আসি, আমার মনে হয় যে আমি এখানে আসার পর যেটা অন্যান্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আমার কোর্সে ছিল, তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের শিক্ষার মানের দিক থেকে আমরা আসলে পিছিয়ে নেই। আমাদের দেশের শিক্ষার মান এবং আমারও পরিচিত অন্যান্য যারা বাংলাদেশি আম, শিক্ষার্থী এখানে আছেন, আমি যখন এটা বলছি, আমি আমার নিজের আর্কিটেকচার এই বিভাগের কথা বলছি, কারণ অন্যান্য সেক্টরে আসলে আমার হয়তো, যেটা সত্যি বলবো, খুব বেশি আইডিয়া নেই। বাট বাংলাদেশি স্থাপত্য যে শিক্ষার্থীরা, আমরা আমাদের শিক্ষার আহ, পরিবেশ বা অপরচুনিটি মান বেশ ভালো যখন আমি এখানকার মানের সাথে তুলনা করছি। বাট যেটা হচ্ছে, এখানকার স্টুডেন্টরা ডিজিটাল বা আহ, প্রযুক্তিগত অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট পায়, যেটা আমরা বাংলাদেশে পাই না। সেটা একটা বেশ বড় পার্থক্য। তো আমার মনে হয় যে আমরা যদি ওই সুযোগ সুবিধাগুলো পেতাম, তাহলে আমাদের স্থাপত্য শিক্ষা আসলে আরো ভালো হতো। যদিও আমি বলবো যে আমি যখন পাশ করেছি এবং সেখান থেকে এখনো 4-5 বছর পর এখন অবস্থা আরো উন্নত হয়েছে, যখন আমি আমার জুনিয়র বা অন্যদেরকে দেখছি। বাট হ্যাঁ, সেদিক থেকে আমি আমি বলবো না যে আমাদের শিক্ষাগত মান কোনো দিক থেকে পিছিয়ে আছে। শুধু দরকার আরো আম, বেশি সহযোগিতা এবং ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট। আর আম, পরবর্তী যেই ব্যাপারটা, যে আহ, সুযোগ সুবিধা, সেটা মানে এই শিক্ষাকে প্র্যাকটিক্যাল জব সেক্টরে প্রয়োগ করার ক্ষেত্রে ব্যাপারটা, জার্মানিতে আমি যেটা ফেস করেছি, যেহেতু আমি দেশেও 2 বছর চাকরি করেছি এবং এখানে এখন আমি প্রায় 1.5 বছর হয়ে গেল চাকরি করছি। এখানে কিছু ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে সরকারের দিক থেকে এবং আর্কিটেক্ট বা ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট যেটাই বলেন, তাদের কর্ম, মানে তাদের কাজটাকে প্রোটেক্ট করার জন্য ল বা রুলস রেগুলেশনস বেশ স্ট্রিক্ট। তো যখন আমি অ্যাজ এন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট এখানে কাজ করছি, আসলে আমাকে রুলস গুলো ফলো করতে হচ্ছে। সেটা যেমন একদিক থেকে আমার ভঙ্গ করার সুযোগ নেই, আবার যেটা হচ্ছে বাংলাদেশে যেটা আমরা দেখি যে আমাদের রুলস রেগুলেশনস আমাদেরও আছে, কিন্তু সেটা সামহাও প্রয়োগ করার ক্ষেত্রে গিয়ে সেটা সবসময় হয়তো ঠিক ওইভাবে কাজ করে না। আবার চাকরি জব স্যাটিসফ্যাকশন, নট এক্স্যাক্টলি জব স্যাটিসফ্যাকশন, বাট অ্যাজ এ আর্কিটেক্ট আমাকে এখানে কতটা পে করা হচ্ছে, বা এই যে ব্যাপারগুলো, এখানেও আসলে এই দেশে একটা আম, মানে আমি অনেকটাই প্রোটেক্টেড, মানে আমি এখানে এটা সুযোগ নেই যে আমাকে অনেক বেশি আন্ডারপেড করে রাখবে, যে আমি আমার যোগ্যতার
যে কম টাকা পাবো এই সুযোগটা নেই। তো এখানে আমার মনে হয় যে যেটা বাংলাদেশের যেটা এখনকার অবস্থা, যে একজন গ্রাজুয়েট পাশ করার পর আহ, তিনি যে বেতন পাবেন বা যেটা তিনি আর্ন করবেন, বা আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি কোনো প্রজেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি ক্লায়েন্টের কাছ থেকে কত চার্জ করব বা এই ব্যাপারগুলো, এটার কোনো ক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার নেই। কিন্তু এখানে জার্মানিতে এই জিনিসগুলা খুবই মানে একটা বই আছে যেখানে হচ্ছে সবকিছু একদম এই কাজের জন্য এত টাকা, এখান থেকে এতটুকু হলে এত বেশি টাকা হবে, মানে এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমার কাছে মনে হয় যে এই দিকটা এখানে বেশ ওয়েল প্রোটেক্টেড, যেটা আমার মনে হয় যে আর্কিটেক্টদের জন্য বা যারা এর সাথে জড়িত তাদের জন্য ভালো, এট দ্য সেম টাইম ক্লায়েন্টের জন্য ভালো, কারণ সব দিকই এখানে রক্ষা হচ্ছে। আর হ্যাঁ, আশা করি আপনার কোশ্চেনের সব প্রশ্নেরই উত্তর দিতে পেরেছি। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, তবে আপনার কাছে আমার একটা সর্বশেষ প্রশ্ন থাকবে আপনার এই কথার সূত্র ধরে। সেটা হচ্ছে, আপনার কি মনে হয় যে কাজের বাংলাদেশে একজন আর্কিটেক্ট যখন তার পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে যাচ্ছে, তার যে কাজ করার পরিধি বা কাজ করার যে সুযোগ সুবিধা সেখানে বা মূল্যায়ন, এই মূল্যায়নের জায়গাটা সম্পূর্ণভাবে হচ্ছে না বলে শুধুমাত্র আর্কিটেকচার না, স্থাপত্য থেকে শুরু করে যারা মেধাবী শিক্ষার্থী যারা আছেন তারা বর্তমানে বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হচ্ছে। হ্যাঁ, আমি আসলে ব্যাপারটার সাথে একমত। অবশ্যই, কারণ এখানে আসার পর আপনি আপনার আসলে যোগ্যতার মূল্যায়ন পাচ্ছেন, যেটা আসলে দেশে অনেক ক্ষেত্রেই হচ্ছে না। তো আমার মনে হয় যে এটা একটা বেশ বড় কারণ, যে কারণে এখন আমাদের দেশের প্রচুর শিক্ষার্থী বিদেশে আসার জন্য বেশি আগ্রহী হচ্ছেন। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ওদেরকে দেওয়ার জন্য। আশা করি আমাদের আপনার দেওয়া যে তথ্যগুলো সেগুলো আমাদের দর্শকদের অনেক কাজে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং আমিও আশা করি যে এই তথ্যগুলো হয়তো কাউকে, যারা আসতে আগ্রহী তাদেরকে কিছুটা হলেও সাহায্য করবে। দর্শক, আপনারা দেখলেন প্রবাস সংযোগের চতুর্থ পর্ব। আগামী পর্বে অন্য কোনো দেশের অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সামিয়া তাবাসসুম। খবর সংযোগের বিশেষ আয়োজন প্রবাস সংযোগের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য